হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই সেশন এডিটোরিয়াল এক্সপ্লেনের সেশনে একটা খুব ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল আর বলতে পারা যেতে পারে কারেন্ট রেলেভেন্ট একটা টপিক ডিসকাস করতে যাচ্ছি। টপিকটা টাইটেল কি? লেবার রিফর্মস ইন ইন্ডিয়া। তো এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হবে, আর্টিকেল টাইটেল কি ছিল? ইকোনমিক সার্ভে প্রমিস ইম্প্যাক্ট অফ নিউ লেবার কোডস। এই আর্টিকেলটা যে পড়তে হবে সেটা আপনারা অলরেডি সকালবেলা জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও অলরেডি পেয়ে গেছেন, আপনারা পড়েছেন আর এখন একটু বেটার ক্ল্যারিটির জন্য ডিসকাশনে জয়েন করেছেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই। এখানটায় কনটেক্সটে যাওয়ার আগে এখানটায় আমরা দুটো পার্টে দেখব এই লেবার রিফর্মসটা। দুটো পার্ট ইন দি সেন্স, আমরা জানি কিছুদিন আগেই সেন্ট্রাল লেবার লজ সেটা নতুন করে অ্যামেন্ড করা হয়েছে আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কনসলিডেশনও হয়েছে। সেই রিলেটেড আর্টিকেলস আর ডিটেল ডিসকাশন অলরেডি রাইস আইএস ইউটিউব চ্যানেল আর রাইস আইএস ওয়েবসাইটে আছে। এবার তার উপরে আমরা জানি রিসেন্টলি ইকোনমিক সার্ভে এসছে। সেই ইকোনমিক সার্ভে সেই লেবার লসগুলোর উপরে কিছু পজিটিভ কমেন্টস করেছে আর তার রিলেশন উইথ দি জিডিপি, একটা ওভারঅল রিলেশন উইথ দি ইকোনমি, সেটার উপরেও একটা কমেন্ট করেছে। এবার সেই কমেন্টগুলোর পড়ার পরে তার সেই কমেন্টসগুলোর সাথে আরও কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস যদি করা যেত, আরও কনস্ট্রাকটিভ আরও ফিডব্যাক দিয়ে যদি আরেকটু হেল্প করা যেত, এই আর্টিকেলটা ইজ অল অ্যাবাউট দ্যাট। তো এই আর্টিকেলটা পড়ার জন্য অ্যান্ড টু গেট আ হলিস্টিক আইডিয়া উই মাস্ট অলসো রিড দি প্রিভিয়াস আর্টিকেল, যেটা হলো ওই অন লেবার লস, সেটাকেও আমরা যাতে আগে একবার পড়ে নিই আর ভিডিওটাও দেখে নিই, তবে এই ভিডিওটার মধ্যে আরও বেটার ক্ল্যারিটি পাবো। থিংস ডান। তো এবার চলুন শুরু করা যাক। এই আর্টিকেলের ডাইভ ইন কনটেক্সট শুরু করার আগে যেরকম আমরা সবসময় বলি যে এটা ইউপিএসসিতে আমাদেরকে কোথায় হেল্প করবে, এটা আমাদেরকে ইউপিএসসি সিএসি জিএস পেপার 3 ইকোনমিক্সে হেল্প করবে। যদি ইকোনমিক্সে হেল্প করে কীরকম প্রশ্ন হতে পারে, তো এই যে আপনাদের জন্য একটা ইউপিএসসি মডেল প্রশ্ন, আর যেটা আমরা দেখবো একটু অ্যানালিটিক্যাল বেস। এর জন্য আমি প্রথমে বলছিলাম ইন্টারেস্টিং অ্যান্ড অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ। প্রশ্নটা কি বলছে? এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ লেবার রিফর্মস requires strong institutional capacity. Evaluate this statement in the light of prevailing labor market realities in India. তারপর আপনি বুঝতে পারছেন যে এখানটায় কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেসগুলোকেও আপনাকে বলতে হবে আর তার ওয়ে ফরওয়ার্ডও বলতে হবে। মোটামুটি প্রশ্নটা, সেকেন্ড পার্টের প্রশ্নটা কিন্তু এটা নিয়েই যে স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস কী আর তার ওয়ে ফরওয়ার্ড কী, আমরা সেটাও ডিল করব এই কন্টেন্টের মাধ্যম দিয়ে। তো এই কন্টেন্টটা পড়ে নেওয়ার পরে আমি আশা করব এই প্রশ্ন উত্তরটা আপনারা লিখতে পারবেন, লিখে রাইস আইএস ওয়েবসাইটে নিশ্চয়ই সাবমিট করবেন আর তারা একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। তো আমরা দেখে নিলাম যে কোথায় হেল্প করবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা এটাও দেখে নিলাম যে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে ওই লেবার লসের যেই পিডিএফ কন্টেন্টটা আছে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ভিডিওটা আছে, সেটাকেও আমাদেরকে একবার গো থ্রু করে নিতে হবে যাতে একটা বেটার কনসেপচুয়াল ক্ল্যারিটি পাই। তো চলুন কনটেক্সট দিয়ে শুরু করা যাক। তো কনটেক্সট হলো রিসেন্টলি যেরকম প্রথমেই বলছিলাম যে 29 সেন্ট্রাল লেবার লস, সেটাকে 4টে লেবার কোডসে ভাগ করা হয়েছে। সেটার ইমপ্লিমেন্টেশন আগের নভেম্বর মাসে হয়ে গেছিলো আর তার 3 মাস কমপ্লিট হয়েছিল কিছুদিন আগেই, কেন কি তার উপরে একটা ডিটেল রিপোর্ট সাবমিট করার কথা ছিল। তার জন্য সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের উপরে আমরা করে নিয়েছিলাম। এবার সেই রিলেটেডই ইকোনমিক সার্ভে সেটার উপরে কিছু কমেন্টস করেছে, পজিটিভ কমেন্টস করেছে, যেখানটা ইকোনমিক সার্ভে এই ভিউ রেখেছে যে এই রকমের চেঞ্জেস, ইকোনমিক সার্ভে 2025-26, এই রকমের চেঞ্জেস একটা ক্যাটালিস্ট হিসাবে, একটা অর্গ্যানিক একটা জিনিসকে ফেসিলিটেট করবে, ক্যাটালিস্ট ফেসিলিটেট করবে ফর ফর্মালাইজেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। তার মানে যারা যারা এই ফর্মাল আওতার কর্মর আওতার বাইরে ছিল তাদেরকে ফর্মালাইজেশন করা হবে এই রকমের লজের জন্য, সেটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে, একটা প্রোমোটার হিসাবে কাজ করবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ একটা নতুন এমপ্লয়মেন্টও জেনারেট করবে। আর তার সাথে স্ট্রাকচারাল ইনফর্মালিটি অ্যান্ড ইভলভিং মার্কেটের যে চ্যালেঞ্জেসগুলোকে সেগুলোকেও ডিল করতে পারবে। তো এটা কতটা সত্যি? এটা তো অনেকটাই সত্যি, বা এর সাথে কি আরও কিছু অ্যাড করা যায় সেটাই আমরা এই কনটেক্সটে দেখব। তো আমরা যখন শুরু করি তো এভরি টাইম আমরা অ্যানালিসিসে যাওয়ার আগে তার কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার করে নিই। এই মুহূর্তে আমরা সেটাই করব। আমরা যে লেবার রাইটস, কেন কি আমরা এখানটা লেবার রিফর্মসের কথা বলছি, তো লেবার রিফর্মসে অটোমেটিক্যালি লেবার রাইটস তো থাকবেই।
তো লেবার রাইটসের কিছু আমরা বেসিস দেখে নেব। প্রথমে আমরা তার কনস্টিটিউশনাল জুডিশিয়াল ফাউন্ডেশন দেখব, আর সেকেন্ডলি তার কিছু স্ট্যাটিউটারি প্রভিশনস দেখবো, যেরকম 29-তে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দেবো যাতে স্কিম থ্রু করতে সুবিধা হয়। প্রথমে যদি কনস্টিটিউশন বলতে যদি আর্টিকেলগুলোকে আমি আপনাকে পয়েন্ট আউট করাই, তো কোন কোন আর্টিকেলগুলো দিয়ে আমরা লেবার রাইটসের সাথে লিঙ্ক করতে পারবো, সেই আর্টিকেলসগুলোগুলি একটা আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল। তো এখান থেকে আমরা এরকমও তো একটা আইডিয়া ড্র করতে পারছি যে ইকুয়ালিটি বিফোর ল অলসো মিনস প্রিভেন্ট ডিসক্রিমিনেশন অ্যামং লেবার্স। তো দুটো লেবারের মাঝখানে যদি ডিসক্রিমিনেট না করি, সেটাই আর্টিকেল 14 ইন্ট্রিনসিক্যালি বলতে চাইছে। তো এটাই তো লেবার রিফর্মের একটা মাধ্যম। সেকেন্ড, আমরা যদি আর্টিকেল 14 সরি, আমরা যদি আর্টিকেল 19(1) সাবক্লজ সি দেখি, সেখানটা আমরা দেখতে পারি রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রেড ইউনিয়নস। তো এইখানটাও আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি এটাও আমাদেরকে সাপোর্ট করছে লেবার রিফর্মসের জন্যই। তারা যদি ইউনিয়ন ক্রিয়েট করে, তারা যদি একজুট হয়ে নিজেদের ডিমান্ডসগুলো রাখতে পারে, তো দ্যাট উড বি বেটার হার্ড। ম্যানেজমেন্ট সেটাকে শুনবে, সেটাকে অ্যাড্রেস করবে। থার্ড আর্টিকেল, যদি আর্টিকেল 21 জানি, 21 আমরা পরেও দেখব অনেকগুলো সুপ্রিম কোর্টের জাজমেন্টসের মাধ্যম দিয়ে, যেরকম অ্যাট টাইমস আমরা যদি বান্ধুয়া মুক্তি মোর্চা দেখি, সেখানটাও আমরা দেখব আর্টিকেল 21-এর অ্যাম্বিট নিয়ে বা আর্টিকেল 21-কে ধরেই তার অ্যাম্বিটটাকে বাড়ানো হয়েছে। তো সেখানটা সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন রাইট টু লাইভলিহুডকে ধরা হচ্ছে অ্যাজ আ পার্ট অফ রাইট টু লাইফ। এবার রাইট টু লাইভলিহুড কিসের উপরে ডিপেন্ডেন্ট? আপনার এমপ্লয়মেন্টের উপরে। আবার এমপ্লয়মেন্ট মানেই কি হচ্ছে? লেবার রিফর্মস। ফোর্থ আর্টিকেল, যদি আর্টিকেল 23 দেখি, যেটা আমাদেরকে বলছে যে প্রহিবিটস ফোর্সড লেবার অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং। আবার ফোর্সড লেবার, বেগার, তার মানেই লেবার রিফর্মস। আমরা কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটসের কিছু আর্টিকেল দেখলাম। এরপরে আমরা 4টে আর্টিকেল ডিপিএসপি দেখব, যেটা একটা প্রমোটিং এনেবলারের কাজ করে, যে যখন স্টেট যদি পজিশনে থাকে এই রকমের ফেসিলিটিস যাতে ওয়ার্কার্সদেরকে দেওয়া হয়। তো সেই আর্টিকেলসগুলো কী কী হবে? আর্টিকেল 38, যেটা ওয়ার্কার্সদের মধ্যে সোশ্যাল, ইকোনমিক্যাল আর পলিটিক্যাল জাস্টিস ক্রিয়েট করতে চেষ্টা করছে। দু একটা হোলিস্টিক আইডিয়া বলছে, কিন্তু আমি ফর দি কনভিনিয়েন্ট আমাদের ডিসকাশনের জন্য ওয়ার্কারকেই ধরে নেব। স্টেট প্রমোট সোশ্যাল অর্ডার বেসিস অফ ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল জাস্টিস। সেকেন্ড, আর্টিকেল 39D, যেখানটায় ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের কথা হচ্ছে, ওয়ার্কার। তারপরে আর্টিকেল 41, যেখানটায় রাইট টু ওয়ার্ক অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্সের কথা হচ্ছে, আবার রাইট টু ওয়ার্ক, এমপ্লয়মেন্ট। অ্যান্ড অ্যাট লাস্ট যদি লিভিং, আর্টিকেল 43 দেখি, সেখানটা আমরা দেখতে পারবো লিভিং ওয়েজ অ্যান্ড ডিসেন্ট ওয়ার্কিং কন্ডিশনস। এটাও কোথাও না কোথাও আমরা দেখব এটার সাথেই ইনলাইনড হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আর তার সাথে লেবার রিফর্মস যখন কোডগুলো পড়বো, সেখানটাও কিন্তু এরকম একটা পার্ট পাবো, যেখানটা আমরা দেখবো অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020, সেটাও কিন্তু কোথাও না কোথাও এই আর্টিকেল 43-র আইডিয়াকেই আরও প্রমোট করছে। আচ্ছা, আমরা কনস্টিটিউশনাল বেসিসগুলো দেখে নিলাম যে লেবার রাইটসগুলো কোথার থেকে ড্র হয়েছে। আমরা কিন্তু জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দেখি। এখানটা আমরা 3টে মেজর জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দেখব। প্রথমে আমরা অলিগার্টালিস দেখব ভার্সেস বোম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেকেন্ড, আমরা রণধীর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দেখব। অ্যান্ড অ্যাট লাস্ট, যেরকম বলছিলাম, বন্ধুয়া মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন ইন ইন্ডিয়া। এই তিনটেই যে এই আপনার জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন বা কেস, সেটার একটা 1985, একটা 1982, আর একটা 1984। তো যেরকম বলছিলাম যে অলিগাটালিস ভার্সেস বম্বে কর্পোরেশন, এটা 1985-এ, যদি মনে রাখতে পারেন আরও বেটার। রণধীর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1982, অ্যান্ড বন্ধুয়া মুক্তি মোর্চা, এটা 1984। তো অলিগাটালিস এখানটায় কি এস্টাবলিশ করেছে? কোর্ট এস্টাবলিশ করেছে দ্যাট দি রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু মিনস অফ সাবসিস্টেন্স। এটা একটা খুব ফেমাস কেস, যেখানটায় বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন তার কিছু চাউলসগুলোকে সরানো নিয়ে, ওখানটার যে থাকা স্ট্রাকচার সেগুলোকে সরানো নিয়ে সুপ্রিম কোর্টে কেস যায়। খুব ল্যান্ডমার্ক কেস এই কেসটা, যেখানটায় অনেক ডেফিনেশনাল অ্যাসপেক্ট রিলেটিং টু দিস লেবার লস বা এই সোশ্যাল সিকিউরিটি চেঞ্জেস হয়। সেকেন্ড, আমরা রণধীর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দেখি,
যেখানটা আমরা দেখি যে দিল্লি পুলিশের যে ড্রাইভার্সরা আছে তারা যাতে ইকুয়াল ওয়ার্কের জন্য ইকুয়াল পে পায় রিলেশন টু আদার কাউন্টার পার্টস, আদার সার্ভিসেসে যারা আছে সেই রিলেটেড এই ল। সেটা আবার আর্টিকেল এই আমাদের ডিপিএসপির আর্টিকেলটাকে স্ট্রেনদেন করছে। কোন আর্টিকেল? আর্টিকেল 39D। অ্যান্ড অ্যাট লাস্ট বন্ধুয়া মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 21 যেরকম আপনাকে বলছিলাম 21-এর অ্যাম্বিটটাকে আরও বড় করছে। আমরা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দেখে নিলাম, কনস্টিটিউশনাল বেসিস দেখলাম, জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দেখলাম। এরপরে আমরা কিছু স্ট্যাটিউটারি লস দেখব, যেটা আবার একটা বেসিস আমাদের। তো কনসোলিডেশন যেরকম আগেই বলছিলাম 29 সেন্ট্রাল লসগুলোকে কনসোলিডেট করা হয়েছে, তার মধ্যে 4টে মেজর পার্টসে ডিভাইড করা হয়েছে। আমি তাড়াতাড়ি করে স্কিম থ্রু করে দিই, কেন কি আপনাদের অলরেডি জানা আছে, আপনারা দেখেও নিয়েছেন। প্রথমটা কোড অন ওয়েজেস, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, এইটা 2020, কোড অন সোশ্যাল সিকিউরিটি এটাও 2020, অ্যান্ড অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন এটাও 2020। একমাত্র কোড অন ওয়েজটাই কিন্তু 2019, বাকি সব 2020। ইমপ্লিমেন্টেশন কখন? 2025 নভেম্বর। তো লং স্টোরি শর্ট, এখানটায় কি চেঞ্জেস করা হয়েছে এখানটায় যাতে লেবার রিফর্মস বা ভালো হওয়া যায় বা বেটার করা যায়, সেখানটা আমরা দেখতে পাচ্ছি কোড অন ওয়েজেসে একটা ইউনিফর্ম ওয়েজ ডেফিনেশন নিয়ে আসা হয়েছে। তাতে কি হচ্ছে, একটা ইউনিভার্সাল মিনিমাম ওয়েজ আর টাইমলি পেমেন্টের একটা আর্টিকেল আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি। সেকেন্ড, ইন্ডাস্ট্রিয়াল কোডে আমরা কি দেখতে পাচ্ছি? ইন্ডাস্ট্রিয়াল কোডে আমরা দেখতে পাচ্ছি একটা ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বলে টার্ম। যখন ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বলে টার্ম ওরা বলে দিচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, তাতে কি হচ্ছে যে যদিও কেউ টেম্পোরারি বেসিসের জন্য আসে, তাদেরকে একটা ফিক্সড টার্ম হিসাবে যদি এমপ্লয়মেন্ট দেওয়া হয়, তারা সব বেনিফিটসগুলো পাবে। এতে কি হচ্ছে, কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি একটা লে অফের যে একটা থ্রেশহোল্ড লিমিট আর রিট্রেঞ্চমেন্টের যে অ্যাপ্রুভালস, সেগুলোকে কোথাও না কোথাও রেস করছে, বার লাগাচ্ছে, সেটার মধ্যে আরও ওয়ার্কার ফ্রেন্ডলি করছে এই জিনিসটা। কেন কি, যদি আপনি ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট রাখেন, তো যখন খুশি নিজের উইমসের অনুযায়ী এমপ্লয়ার কাউকে বের করতে পারবে না। থার্ড, কোড অন সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি 2020, এটাও কিন্তু গিগ ওয়ার্কার্স আর প্ল্যাটফর্ম ওয়ার্কার্সকে নিয়ে কিন্তু তাদের সোশ্যাল সিকিউরিটিস নিয়ে কথা বলেছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড নিয়ে বলি, সেখানটাও কিন্তু সেফটি নর্মস নিয়ে কিছু স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাকে মাল্টি স্টেটের সাথে কিন্তু মাল্টি স্টেট এস্টাবলিশমেন্ট, তার মানে দুটো স্টেটের মাঝখানে যাতে কোনো রকমের চ্যালেঞ্জেস না থাকে, যে একটা স্টেটের ল আর একটা স্টেটে, বা একটা ইউনিফর্মিটি থাকে সব লয়ের মধ্যে, এটা প্রপোজ করেছে। আমরা স্ট্যাটিউটারি পার্টটা পড়ে নিলাম। এবার এর উপরে ইকোনমিক সার্ভে কি পজিটিভ ফিডব্যাক দিয়েছে, চলুন আমরা কিছু মেজর পয়েন্টসে দেখে নিই। তো ইকোনমিক সার্ভে এখানটায় বলেছে যে এই রেগুলেটরি কমপ্লেক্সিটিগুলোকে সরানো যেটা হয়েছে, তাতে একটা ভার্চুয়াস সাইকেল ক্লিয়ার হবে। ভার্চুয়াস সাইকেল মানে কি? আর চেঞ্জেস ইন ওয়ান will automatically change in other, and that will also change the other part in a positive sense. এটার যদি আমি অ্যান্টোনিম ড্র করি, তবে কি ভিশিয়াস সাইকেল, একটা ভি দিয়ে ভার্চুয়াস সাইকেল, একটা ভি দিয়ে ভিশিয়াস সাইকেল। তো এই রকমের স্ট্রিমলাইনিং উইল ক্রিয়েট আ ক্যাটালিস্ট, এটা একটা ভার্চুয়াস সাইকেল ক্রিয়েট করবে। তো কোন কোন ফ্রন্টে ক্রিয়েট করবে? প্রথমে ফর্মালাইজেশন টার্গেটে ক্রিয়েট করবে, তার মানে ফর্মাল ওয়ার্কফোর্স ক্রিয়েট করবে ও বেশি করে। তো যখন ফর্মাল ওয়ার্কফোর্স ক্রিয়েট করবে, তার ডেটা কি বলছে? দিস উইল ইনক্রিজ ইট ফ্রম 60.4 অ্যাপ্রক্সিমেটলি, যদি 60 ধরি, 60% ফর্মাল থেকে এটা অ্যারাউন্ড 75% ফর্মাল নিয়ে যাবে, ওয়ার্কফোর্স হয়ে যাবে বাই 2030। এর সাথে যেরকম আমি আগেও বলছিলাম যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট আসাতে ফার্মস যে ওয়ার্কার্সদেরকে হাই করবে, যারা টেম্পোরারি বেসে কাজ করবে, তারাও কিছু বেনিফিট পাবে, লাইক গ্র্যাচুইটি অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার্স। গ্র্যাচুইটির পিরিয়ডও এখন 5 বছর থেকে 1 বছর করে দেওয়া হয়েছে। এর ব্যাপারে ডিটেল ডিসকাশন কিন্তু ওই ভিডিওটার মধ্যে আছে, যেটার কথা আমি আপনাকে বলছিলাম। সেকেন্ড আমরা কি দেখব? আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন দেখব, যে এই রকমের স্ট্রিম লাইনিং অফ সেন্ট্রাল লজ কি করে এমপ্লয়মেন্ট জেনারেশন করছে। যখন কমপ্লায়েন্ট করে দেবে, সিঙ্গেল উইন্ডো লাইসেন্সিং করে দেবে, এটা কি হবে, যখন ইজিয়ার এক্সিট নর্ম, এন্ট্রি নর্ম হবে, এতে আরও নতুন 77 ল্যাক্স জব নতুন ক্রিয়েট হবে। যখন নতুন জব ক্রিয়েট হবে, ইজ অফ ডুইং বিজনেস পারবে, অটোমেটিক্যালি আমার জিডিপি তার সাথে গ্রোথ কোথাও না কোথাও ইনক্রিজ হবে। থার্ড আমরা দেখব, যখন এমপ্লয়মেন্ট হবে, তার মানে অটোমেটিক্যালি কাউন্টার পার্ট যেটা হলো লেবার
ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন সেটাও কোথাও না কোথাও বাড়বে। ইট ইজ বিন সিন যে 2017-18-তে যেটা ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন ওয়াজ অ্যারাউন্ড 23%, সেটা এখন গিয়ে দাঁড়িয়ে কোথাও 41% হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 42%। তো এই রকমের স্ট্রিমলাইনিং অফ লস উইল অটোমেটিক্যালি প্লে আ ক্যাটালিস্ট রোল ইন এক্সপ্যান্ডিং ফিমেল পার্টিসিপেশন। তার সাথে অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এতে আরও যদি আমি অকুপেশনাল সেফটি, যেটাকে আমরা বলছি অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড নিয়ে যদি ডিল করি, আমরা আরও 4টে পয়েন্ট এতে অ্যাড করতাম, মানে এতে ফেসিলিটি বেনিফিট পাবো। সেটা হলো নাইট শিফট উইথ সেফটি প্রভিশনস, কেন কি ওয়ার্কিং কন্ডিশনস বেটার হচ্ছে। তার সাথে ম্যাটারনিটি বেনিফিটস এর সাথে রিলেটেড, কেন কি আমরা যদি সোশ্যাল সিকিউরিটি কোড পড়ি সেখানে ম্যাটারনিটি বেনিফিটের কথা বলা আছে। ট্রেস ফেসিলিটি সেটাও অ্যাড করা হয়েছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রিমুভাল অফ রেস্ট্রিকশনস ইনজুরি হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রিজ, সেখানটাও কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, যার জন্য এটা অটোমেটিক্যালি আবার একটা 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 সাইকেল, একটা ভার্চুয়াস সাইকেল হিসাবে ক্রিয়েট করবে। আমরা যদি এরপরে বেরিয়ে মাইক্রো থেকে বেরিয়ে যদি ম্যাক্রো ইম্প্যাক্ট দেখি, তার মানে উপর থেকে যদি একটা হলিস্টিক ইকোনমিকে দেখি, এই রকমের স্ট্রিমলাইনিং উইল অ্যাড অর কন্ট্রিবিউট 1.25% অ্যাডিশনাল টু দি জিডিপি। তো এতে কি হবে, কীরকম কী মাধ্যমে করছে, যেরকম ধরুন আগে যেরকম ইন্সপেক্টর যারা ছিল তাদেরকে এখন সরিয়ে ইন্সপেক্টর কাম ফ্যাসিলিটেটর করে দেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে, তারা কোথাও না কোথাও একটা রেগুলেটর হিসাবে না, বাট আ ফ্যাসিলিটেটর হিসাবে তাদেরকে দেখা হচ্ছে, অ্যাজ আ ফ্রেন্ড দেখা হচ্ছে, নট অ্যাজ আ টিচার। আর মোরসোএভার এতে অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডেন্স আর ডিজিটাল ট্রান্সপারেন্সি দিয়ে আর কোঅপারেটিভ কমপ্লায়েন্স দিয়ে কোথাও না কোথাও নতুন অ্যাপ্রোচেসগুলোকে নিয়ে আসছে, যাতে নতুন নতুন প্রবলেমসগুলোকে তারা সলভ করতে পারে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি দেখি যে এটা একটা ওভারঅল হোলিস্টিক কি এফেক্ট করতে যাচ্ছে, যখন অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট হবে, যখন ফর্মালাইজেশন হবে, যখন ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন বাড়বে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ম্যাক্রো ইকোনমিক্সে জিডিপির গ্রোথ হবে, তবে অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়ালদের স্কিলও কিন্তু এনহ্যান্সমেন্ট হবে। কীরকম? ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের মাধ্যম দিয়ে, যেখানটায় ইন্ডিভিজুয়াল নিজের স্কিল বাড়িয়ে আরও ওয়ার্কফোর্সকে কন্ট্রিবিউট করতে পারে ওয়ার্কফোর্সে। যেরকম কোন কোন টুলস দিয়ে হবে, সেটা স্কিল ইন্ডিয়া বন্ডস দিয়ে হতে পারে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দিয়ে হতে পারে, বা স্কিল ইন্ডিয়া ইনিশিয়েটিভ দিয়ে হতে পারে। আমরা দেখলাম যে ইকোনমিক সার্ভে এই লসগুলোর ব্যাপারে পজিটিভ কী কী বলেছে, আর কী আর আইডেন্টিফাই করেছে কী করে তারা একটা এনেবলার হবে ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার চলুন আমরা দেখি যে এই রকমের লজের কিছু স্ট্রাকচারাল প্রবলেমস কী আছে। এই রকমের লজের মানে হলো যে এই যে লসগুলো এসছে তার তো কিছু এখনও স্ট্রাকচারাল প্রবলেমস নিশ্চয়ই আছে, যেটাকে যদি আমরা ওভারকাম করতে পারি আরও বেটার রেজাল্ট পেতে পারবো। তো তার স্ট্রাকচারাল প্রবলেমস কী হতে পারে, একটা হলো এই হাই ইনফর্মালিটি, যেটাকে আমরা বলা হচ্ছে যে এটা কোথাও না কোথাও একটা ফর্মাল ওয়ার্কফোর্সকে প্রমোট করছে। এটা কি কোথাও না কোথাও দেখা যাচ্ছে ইন পেন পেপার, কিন্তু যখন গ্রাউন্ড রিয়ালিটি দেখছি আমরা দেখছি যে এটা কোথাও না কোথাও একটা ইনফর্মালাইজেশনকেই বেশি প্রমোট করছে। কি করে? যদি দেখি আমাদের 80%, ওভার 80% অফ আওয়ার ওয়ার্কফোর্স ইজ ইনফর্মাল, যাদের এখনও কন্ট্রাক্ট নেই আর সোশ্যাল সিকিউরিটি নেই। দো পেন অ্যান্ড পেপারে এই রকমের লস 29 লস, যেগুলো কনসলিডেট করে 4টে লস মধ্যে নিয়ে চলা হয়েছে, পেন অ্যান্ড পেপারে দেখা যাচ্ছে সেটা খুব হেল্পফুল। কিন্তু এখনও যখন আমাদের কাছে তাদের রিটেন কন্ট্রাক্ট নেই, জব সিকিউরিটি নেই, সোশ্যাল প্রোটেকশন নেই, লেবার রাইটস নেই, তবে তো এতে ইনফর্মালাইজেশন তো আরও বাড়ছে। কেন কি এই রকমের রেগুলেশন অ্যাসপেক্টে এই এমপ্লয়ার্সরা আরও পিছু পা হয়ে যাবে। যারা এখনও ফর্মাল করেনি তারা বলবে আমরা ফর্মাল কেন, ফর্মাল করলেই আবার ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট দিতে হবে তোমাদেরকে। সেকেন্ড, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হলো এতে কোথাও না কোথাও একটা রাইজিং কন্ট্রাকচুয়ালিজম বাড়ছে আর ডিক্লাইন অফ স্টেবল এমপ্লয়মেন্ট বাড়ছে। কেন কি আমরা 2021-এ দেখছিলাম যে ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট, সেকেন্ডারির যেটা একটা মেজর পার্ট, সেটা কোথাও না কোথাও 2011-তে 61% ছিল, এখন 2023-এ দাঁড়িয়ে সেটা 47% হয়ে দাঁড়িয়েছে। তবে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে কোথাও না কোথাও পার্মানেন্ট ওয়ার্কার্স তো গ্র্যাজুয়ালি কমছে, তার সাথে কন্ট্রাক্ট লেবার্সও কিন্তু ইজ অ্যারাউন্ড 42%, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 40%, তার মানে 2/5 অফ আওয়ার এমপ্লয়মেন্ট হলো গিয়ে কন্ট্রাক্টের মাধ্যম দিয়েই কাজ করছে। তার কিছু ডেটা আমরা এখানটা দেখতে পাচ্ছি। থার্ড, আমরা যদি দেখি কোথাও না কোথাও, যেরকম আমি প্রথমেই বলছিলাম যে
রেগুলেটরি থ্রেশহোল্ড দিতে গিয়ে একটা ফর্মালাইজেশন ইলিউশন ক্রিয়েট করছে। কেন কি আমরা তো তার খালি পজিটিভসগুলো দেখলাম, তার কিছু নেগেটিভস বা এরকমও অ্যাসপেক্ট ছিল, যেরকম আগে যেই ডেফিনেশন 20 ওয়ার্কার্সের জন্য ফ্যাক্টরি ডেফিনেশন ইনক্লুড হলো, সেটা এখন 40 ওয়ার্কার্স হয়ে গেছে, 20 ওয়ার্কার্স হয়ে গেছে উইথ পাওয়ার্স, আর 40 ওয়ার্কার্স হয়ে গেছে উইদাউট পাওয়ার্সের জন্য। সেটা কোথাও না কোথাও এই এই অ্যাম্বিটটাকে আরও ব্রডার করে দিচ্ছে, আর কালেকটিভ রাইট অফ দি ওয়ার্কার্স সেটাকে কোথাও কমিয়ে দিচ্ছে। আবার সেকেন্ড আমরা কি দেখতে পাচ্ছি, কন্ট্রাক্ট লেবার থ্রেশহোল্ডটা সেটাও কোথাও না কোথাও 20 থেকে বাড়িয়ে 50 করে দিয়েছে। তো ফর্মালাইজেশন কোথায় হচ্ছে? আরও যারা যারা আগে ফর্মাল ছিল তারা তো আরও এখন ইনফর্মালের আওতায় চলে যাচ্ছে, তারা যদি বেনিফিট না পারে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যখন দেখছিলাম যে লে অফ অ্যান্ড রিটেনচমেন্ট এটাকে কঠিন করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল করেছে যারা 300-র বেশি ওয়ার্কার্স আছে যেই ফ্যাক্টরিতে। আগে যেটা 100 ওয়ার্কার্সের জন্য অ্যাপ্লিকেবল ছিল, তার মানে যে কোনো একটা এক্স কোম্পানিতে যদি আগে 100 ওয়ার্কারের জন্য যেটা লসগুলো অ্যাপ্লিকেবল ছিল, এখন সেই লসগুলোকে আরও শক্তিশালী, আরও কড়া, আরও স্ট্রিক্ট করে কিন্তু অ্যাপ্লিকেবল করে দিয়েছে অনলি 300 উপরে যারা যারা। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রাউন্ড রিয়ালিটিতে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট জব সিকিউরিটি করতে পারছে না, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম স্ট্যাটিস্টিক্যালি কিন্তু প্রুফ করতে পারছে না। আমরা যদি ফোর্থ পয়েন্ট দেখে নিই, ফোর্থ পয়েন্ট হলো কি আপনার যে এই যে এক্সপ্যানশন অফ ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বলছে, এতে কি আদৌ জব স্টেবিলিটি বাড়ছে আর বার্গেনিং পাওয়ার বাড়ছে ওয়ার্কারদের? সেটা বলছে না। কেন কি এটা শর্ট টার্ম কন্ট্রাক্টসগুলোকে যেটাকে আমরা দেখছিলাম 42% অ্যারাউন্ড, সেইগুলোকে আরও কোথাও না কোথাও এটা প্রমোট করছে এই রকমের ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। তার মানে আগের থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে যে আপনাকে আমি 6 মাসের জন্যই কাজে রাখবো। এবার তার বেশি ইচ্ছা হলেও সে রাখবে না, কেন কি রাখলে আবার এই আওতার বাইরে পড়ে যাবে সে। তখন কোথাও না কোথাও সেই এমপ্লয়ারও কিন্তু একটা ব্যাকফুটে চলে আসবে। সেরকমই বলছে, ওয়ার্কার রিসিভস অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইকুয়াল ওয়েজেস সার্টিফিকেট ইনক্লুড গ্র্যাচুইটি, কিন্তু 1 বছরের পরে এই রকমের সব বেনিফিট যখন 1 বছরের পরে পাবে, তো ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টে সে সবসময় চাইবে যে 11 মাসের একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সাইন করি। অ্যান্ড অ্যাট লাস্ট, সেকেন্ড লাস্ট, যদি আমি গিগ ওয়ার্কার্সের ওয়েলফেয়ারের কথা বলি, সোশ্যাল কোড অন সোশ্যাল সিকিউরিটি বলছে যে গিগ ওয়ার্কার্সদেরকে তারা অ্যাড্রেস করেছে ইন মাল্টিপল ফর্মস, ইভেন প্ল্যাটফর্ম ওয়ার্কার্সের জন্য, কিন্তু আমরা দেখব যে একমাত্র 1-2% অফ অ্যানুয়াল টার্ন ওভার অফ দিস প্ল্যাটফর্ম তারা কিন্তু গিগ ওয়ার্কার্সের ওয়েলফেয়ার স্কিমের জন্য কন্ট্রিবিউট করে। তো এই অ্যামাউন্টটা একদম নেগলিজেবল, যেখানটার থেকে আমরা জানি যে আমাদের যে কারেন্ট রিকোয়ারমেন্ট অফ দি ফান্ড সেটা এখান থেকে মিট হবে না। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যেই ক্রাইটেরিয়া, কভারেজ, এলিজিবিলিটি আর ফান্ড ম্যানেজমেন্ট সেইগুলো নিয়ে এখনও অ্যাম্বিগুইটি আছে, জলঘোলা, এখনও পরিষ্কার না, ক্লিয়ার না যে কোনটা কাকে অ্যাড্রেস করছে। নেক্সট পয়েন্ট আমরা যদি দেখি, আনসার্টেনটি দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম যে এতে স্কিলিং হবে, যখন সব কিছু হবে স্কিল ডেভেলপমেন্ট হবে অ্যাট লাস্ট, কিন্তু আমরা সেখানটাও দেখতে পাচ্ছি যে এখানটায় কোথাও না কোথাও একটা আনসার্টেনটি আছে অ্যাকর্ডিং টু দি আর্টিকেল। কীরকম? যে লেবার কোড এটা প্রপোজ করছে যে রিস্কিলিং ফান্ড অ্যান্ড রিচেঞ্জমেন্ট ওয়ার্কার রিকোয়ার্স এমপ্লয়ার ডিপোজিট 15 ডেজ অফ ওয়েজ পার ওয়ার্কার্স। তো এই রকমের যদি 15 ডেজের ওয়েজ পার ওয়ার্কার্সদেরকে যদি দেওয়া হয় সেখানটায়, তো এইটা কোথাও না কোথাও ফর্মালাইজেশন বা তাদেরকে একটা লিগ্যাল হ্যান্ড দিয়ে দিচ্ছে যে আমি তোমাকে রিট্রেঞ্চমেন্ট করে দেবো উইথ রিস্কিলিং করে দেবো, বা এইরকম আনসার্টেনটি পিরিয়ডে আমি তোমাদেরকে বসিয়ে দেবো 15 ডেজের ওয়েজ পার ওয়ার্কার দিয়ে। অ্যান্ড দি সেম পয়েন্ট অফ টাইম যেরকম আগেও কথা হয়েছে যে এই সব নিয়ে কিন্তু ক্ল্যারিটি আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি না, যে এত 29 সেকশনসগুলোকে যখন 4টে সেকশনসের মধ্যে ভাগ করা হলো, কিন্তু স্টিল অনেক পার্ট আনঅ্যাড্রেস, যেরকম গিগ ওয়ার্কার্সের নতুন নতুন প্রবলেম। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই ন্যাশনাল ফ্লোর ওয়েজ এই নিয়েও, ন্যাশনাল মিনিমাম ওয়েজ এই নিয়েও কিন্তু কোথাও না কোথাও একটা ক্লিয়ার লাইন ড্র করা নেই। অ্যাট লাস্ট যেরকম দেখছিলাম যে ইন্সপেক্টরদেরকে কোথাও না কোথাও ফ্যাসিলিটেটর হিসেবে ট্রিট করা হচ্ছে। তো যখনই ফ্যাসিলিটেটর হিসেবে ট্রিট করা হচ্ছে, এটা কোথাও না কোথাও স্ট্রিক্ট এনফোর্সমেন্টটাকে সরিয়ে দিয়ে একটা গাইডেন্সের উপরে ফোকাস নিয়ে আসছে। আর যখনই গাইডেন্সের উপরে ফোকাস নিয়ে আসছে, তখন কম্পাউন্ড সার্টেন ভায়োলেশন বাই পেইং ফাইন্স। তো যারা কমিট করবে ভায়োলেন্স তারা বা ক্রাইম, তারা অটোমেটিক্যালি ভাববে যে এই রকমের ফাইন্স দিয়ে তো আমি তো বেরিয়ে যেতে পারবো। তো এটা তো একটা ডেটারেন্সটাকে উইকেন করে দিচ্ছে, লোকেদের মনে যে ভয় আইনের প্রতি সেটাকে কোথাও না কোথাও উইক করিয়ে দিচ্ছে। তো এই প্রবলেমসগুলোর
সলিউশনস কি হতে পারে? চলুন আমরা ওয়ে ফরওয়ার্ডে দেখে নিই। ওয়ে ফরওয়ার্ডে আমরা কিছু মেজর পয়েন্টসে সলিউশনসটা দেখব। যেরকম প্রবলেমসগুলো দিয়েছি তার সলিউশনস কী কী হতে পারে। প্রথম আমরা একটা ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি পোর্টেবিলিটি নিয়ে আসি, ইউএএন, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, যেখান থেকে আমরা সব এরকম ওয়ার্কার্সদেরকে ট্র্যাক করতে পারবো, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা এনশিওরও করতে পারবো যে তারা এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটসগুলো পাচ্ছে কি পাচ্ছে না। এভিডেন্স বেসড স্যালারি, নেক্সট পয়েন্ট, স্যালারি এভিডেন্স বেস ওয়েজ ফিক্সেশন। এভিডেন্স বেস কী করে? আমরা যাতে এই ওয়েজটাকে ইনফ্লেশনের সাথে হেজ করে দিই, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যাতে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ নিয়ে আসি, যে এর নিচে তো কোনো ওয়ার্কারকে কাজ করতে দেওয়া হবে না, বি ইট উইথ পাওয়ার, বি ইট উইদাউট পাওয়ার। আর তার সাথে ইনফ্লেশন ইন্ডেক্সড মেথডোলজিস নিয়ে আসা হতো, যাতে তারা বেটার পে পায়। আর আমাদের প্রিন্সিপালটাও আর্টিকেল 39 সেটাও যাতে ফুলফিল হয়, 39D সাবক্লজ ডি। আমরা ইনস্টিটিউলাইজেশন অফ কেয়ার ইকোনমিও যাতে করতে পারি। তার মানে এই রকমের যে লেবার ফোর্স পার্টিসিপেশন, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন আছে, তাদেরকে যাতে কেয়ার ইকোনমি হিসাবে ট্রিট করা হোক, তাদের পার্টটাকে, তাদের কাউন্টার পার্টটাকে, যেরকম আঙ্গনওয়াড়িজ অ্যান্ড ক্রেচ ফেসিলিটিস, সেটাকে আরও ফর্মাল আওতায় নিয়ে আসা হোক, যাতে এই ফিমেলসরা যারা এই পিরিয়ডের পরে আবার ওয়ার্কফোর্সকে জয়েন করতে চাইছে, তাদেরকে যাতে এই রকমের কেয়ার ইকোনমি ফ্যাসিলিটেট করে। নেক্সট আমরা যাতে এই ফ্যাসিলিটেটর মডেল করতে গিয়ে কোথাও এনফোর্সমেন্টটাকে স্ট্রেংথেনিং করতে না ভুলে যাই, তো সেখানটা যাতে একটা ক্লিয়ার ডেটারেন্স থাকে, আর যারা এই রকমের বারবার ভুল করছে তাদেরকে যেন একটা পরিষ্কার ডেটারেন্স ক্রিয়েট করার জন্য স্ট্রিক্ট লস নিয়ে আসা হোক। তার জন্য যাতে টেকনোলজিক্যাল ড্রিভেন একটা সিস্টেম হোক, যেখানটায় র্যান্ডাম ইন্সপেকশনস হবে, যাতে এমপ্লয়ার যাতে কোনো রকমে হার্ম না করতে পারে এমপ্লয়িজদেরকে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তাদের যাতে কম্প্রোমাইজও না করে তার সেফটি আর রাইটস নিয়ে, যেটা কি নন নেগোশিয়েবল। অ্যান্ড অ্যাট লাস্ট যেটা আমাদের মেজর প্রবলেম ছিল, যে রিস্কিলিংয়ের প্রবলেম আর 15 ডেজের একটা ওয়েজ পার যে প্রবলেমটা, সেখানটাকেও যদি আমরা সলভ করতে চাই, আমরা যাতে স্টেম এনরোলমেন্টগুলো এখানটায় করি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথামেটিক্সগুলোকে এর সাথে যাতে রিএনফোর্স করে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম নিউ এডুকেশন পলিসির যে ব্যাক টু স্টাডিজের যেই সেকশনটা আছে, সেটা যাতে আমরা ব্যাক টু ওয়ার্কেও ইমপ্লিমেন্ট করতে পারি। আর যারা যারা কিছুদিন ওয়ার্কের থেকে বাইরে থাকছে আর যারা এনহ্যান্সমেন্ট করছে, রিস্কিলিং করছে, তাদেরকে যাতে আবার ফর্মাল আওতায়, ফর্মাল ওয়ার্কফোর্সে আমরা ফেরত নিয়ে আসতে পারি, এটাই যাতে আমাদের লক্ষ্য থাকুক এই রকমের লসগুলোতে। তো অ্যাট লাস্ট আমি যদি কনক্লুশন ড্র করি, তো কনক্লুশন এরকম হতে পারে যে যে লেবার কোডসটা 29 সেন্ট্রাল লেবার লসগুলোকে, যেটা 4টে লেবার কোডসে কনসোলিডেট করেছে, সেটা কিন্তু একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে আমাদেরকে, রাস্তা দেখিয়ে দিয়েছে কী করে একটা অ্যাসপিরেশনাল ইকোনমি, আমরা একটা বড় ইকোনমি হতে পারি। কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইকোনমিক সার্ভে এইটাও বুঝিয়ে দিচ্ছে যে এইটা তখনই সম্ভব হতে পারে যখন ফ্লেক্সিবিলিটি থাকবে ফার্মসের মধ্যে এই রকমের পলিসিসগুলোকে অ্যাডাপ্ট করতে। তো যদি ফ্লেক্সিবিলিটি থাকে, কখন থাকবে সেই ফ্লেক্সিবিলিটি? যখন একটা ব্যালেন্স থাকবে বিটুইন হোয়াট, সোশ্যাল ইকোনমিক রেজিলিয়েন্স, যাতে গ্রোথও হয়, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ডিগনিটি অফ লেবারটাও যাতে মেনটেন থাকে। তো এই ডিগনিটি অফ লেবার কিন্তু একটা ব্রড টার্ম, যার মধ্যে এই লেবার রিফর্মসও কিন্তু তার মধ্যেই একটা পার্ট, একটা স্মল পার্ট। ডিগনিটি অফ লেবার, ডিগনিটি লেবারের সেটা কিন্তু অনেক বড়। তো ডিগনিটি অফ লেবার অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সোশো ইকোনমিক রেজিলিয়েন্স অফ দি ইকোনমি শুড বি ব্যালেন্সড, সো দ্যাট আমাদের যে আইডিয়া, দি আইডিয়া অফ বিকামিং আ অ্যাসপিরেশনাল ইকোনমি with the help of these new labor codes should also at most of the time be flexible to incorporate all the businesses into the system. তো আজকের ভিডিও আমরা এন্ড করছি অন দিস নোট। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনি এই কোশ্চেনের সলিউশন দিতে পারবেন, এই অ্যান্সারের কোশ্চেনটার অ্যান্সার লিখতে পারবেন, লিখে তার একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। অ্যান্ড অ্যাট লাস্ট আপনারা যারা যারা ভাবছেন যে আপনারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখবেন, তাদের জন্য রাইস আইএসের ইনিশিয়েটিভ, বাংলাতেই সেম কন্টেন্টটা, সেটাও ওয়েল রিসার্চ কন্টেন্ট আপনারা পেয়ে যেতে পারছেন, যাতে আপনাদের ল্যাঙ্গুয়েজ আর লার্নিংয়ের মধ্যে এই কন্টেন্ট আর লার্নিংয়ের মধ্যে কোনো সময় যাতে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না আসুক। অন দিস নোট, আপনাদের যদি
এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, সো দ্যাট আপনারা প্রিলিমস বাইট, বিকজ প্রিলিমস ইজ নট ফার অ্যাহেড, সামনেই আছে। তার জন্য প্রিলিমস বাইট যেটা ডেডিকেটলি প্রিলিমসের কোশ্চেন্সগুলোকে কী করে হ্যান্ডেল করবেন আর বেটার আইডিয়া পাবেন সেটা নিয়ে ডিল করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ডিপ অ্যানালিসিস আপনাকে হেল্প করছে যাতে একটা বেটার আইডিয়া পান অ্যাবাউট দি ইউপিএসসি প্রিপারেশন অ্যান্ড মেন্স অ্যান্সার রাইটিং। তো সাবস্ক্রাইব করলেই এটা রেগুলার আপডেটস আপনারা পেতে থাকবেন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ।